আচ্ছা, শুরুতে আপনারা একটা ভিডিও দেখেন। আমার মনে হয় যে এক লম্বা সময় ক্লাস যেহেতু হইছে, আজকে আমরা ভিডিওটা ১ম এ দেখি। ওকে, আপনারা ভিডিওটা দেখলেন, তাই না? এই গানটা কি আগে শুনেছেন? জি না স্যার। এই গানের হেডলাইন হচ্ছে কে সারা সারা, হ্যাঁ? হোয়াট এভার উইল বি, তাই না? ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে যে আমার মা আমাকে বলছিল বড় হইলে এরকম হইতে হবে, হ্যাঁ, বা বাবা বলছিল বড় হইলে এরকম হতে পারবে, কিন্তু হ্যাঁ, এই সামনে কি আছে সেটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, হোয়াট এভার উইল বি, সামনে যা আছে তা হবে। আমাদের কাজ যেটা আছে সেটা হয়তো আমাদের করে যেতে হবে, তাই না? ঠিক আছে, চলেন আমরা শুরু করি। ওকে, একজন একটু আইডেন্টিফাই করেন তো। Resected specimen of appendix with major appendix. ওকে, ভেরি গুড। কেন প্যাথোলজিক্যাল পয়েন্ট কি হইতে পারে এখানে? দুইটা কোয়েশ্চেন এখানে কিন্তু আলাদা। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ কি আছে, আর আরেকটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ স্পেসিমেন। আইডেন্টিফিকেশন আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনাদের এখন প্যাথোলজিক্যাল পয়েন্ট কি কি আছে, মানে এখানে কি কি প্যাথোলজি আপনি দেখতে পাচ্ছেন? কেন রিসেক্ট করা হইলো? ইজ ইট নরমাল? সোলেন দেখা যাচ্ছে, ডাইলেটেড ব্লাড ভেসেলস। Swollen edematous appendix with dilated blood vessel. Very good. আপনার ডায়াগনোসিস কি হবে? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। Acute appendicitis. ট্রিটমেন্ট কি হবে? অ্যাপেন্ডিসেক্টমি, আইদার ওপেন অর ল্যাপারোস্কোপিক। ভেরি গুড। এখন পরের স্লাইডে যাই। This one, what is the specimen? Resected specimen of gallbladder. ওকে, আচ্ছা, প্যাথোলজিক্যাল পয়েন্ট গুলো কি কি হবে এখানে? thick wall, blackened area নিচের দিকে। Thick wall gallbladder with blackening of some part of gallbladder, তাই না? আচ্ছা, ডায়াগনোসিস?
acute cholecystitis. ওকে, এখানে ট্রিটমেন্ট কি হতে পারে? Sir, cholecystectomy either open or laparoscopic. Very good. আর আরেকটু যদি ডিটেইলস বলেন যে স্যার আর্লি আনকমপ্লিকেটেড আর যদি কোনো কমরবিডিটিস না থাকে সেক্ষেত্রে হচ্ছে ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি আমরা করতে পারবো ইমার্জেন্সি। আর নাইলে আরেকটা না হলে স্যার 6 week conservative treatment and after 6 weeks cholecystectomy either by open elective cholecystectomy either by laparoscopic surgery or by open procedure related to gallbladder, related to common bile duct, related to intestine and systemic effect. আর এখানে যদি সিকিউরিটি বলে রেজুলেশন কথাটা বলতে হবে, আর যদি সিকিউরিটি না বলে কমপ্লিকেশন বলে তাহলে রেজুলেশন বাদ দিবেন আপনারা। ভেরি গুড, আপনাদের মোটামুটি মনে আছে। ওকে, দিস ওয়ান it is a specimen of hydronephrotic kidney with renal pelvis and part of upper ureter. ভেরি গুড। আচ্ছা, এখন কেন হাইড্রোনেফ্রোটিক? Because kidney is hugely enlarged, pelvic calycia system is hugely dilated, upper ureter is also dilated here, and the wall of the kidney is thick. The wall of the kidney is thick or thin? স্যার ঠিকই মনে হচ্ছে স্যার কিছুটা। দেখেন কিডনি তো সলিড অর্গান, সেটা যদি ডাইলেটেড হয়, ঠিক আছে, এনলার্জ হয়, তাইলে কি হওয়া উচিত? থিন হওয়া উচিত। থিন হওয়া উচিত। এটা ছাড়া বাকিগুলা ঠিক আছে। ডাইলেটেড কিডনি উইথ ডাইলেটেড ইউরেটার, pelvic calyceal system is dilated, আর যে ঠিক বা থিন আমরা বলতে পারি, কিন্তু এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাবে না কিন্তু। হ্যাঁ, এই কাট সেকশন থাকলে এটা থিন অর থিক বোঝা যাইতো। এখান থেকে কিন্তু খুব ভালো মানে থিক অর থিন আর ওয়াল থিকনেস খুব ভালো বোঝা যাবে না। এটা চাইলে আপনারা মেনশন করতে পারেন, চাইলে ওমিট করতে পারেন। আচ্ছা, হোয়াট উইল বি দ্য কজেস? এই কজেস যখন বলবেন তখন হচ্ছে আপনারা ওই যে ভাগ করে নিবেন, ঠিক আছে, congenital malignancy or tumor and then হচ্ছে কি other causes from stone and trauma, ঠিক আছে। ট্রমার কারণে একটা স্ট্রাকচার ফর্ম করলো, there may be hydronephrosis, stricture of urinary system, usually urethra যদি স্ট্রাকচার হয়, dilated তার পুরোপুরি সিস্টেমই হচ্ছে গিয়া outflow obstruction হবে at the end, both kidneys are will be dilated. আচ্ছা, কিন্তু প্রথমে আপনারা একটা congenital cause বলতে পারেন যে congenital obstruction, congenital PUC obstruction হইতে পারে, দেন হচ্ছে obstruction by stone, then obstruction by blood clot due to trauma, আর obstruction due to tumor, and lastly ওই যে আপনারা যেটা বললেন যে স্ট্রাকচার, এনি ট্রমা থেকে স্ট্রাকচার, সেটা থেকেও আপনার ডাইলেটেড হইতে পারে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন থেকে, ভেরি রেয়ারলি, সুতরাং এটা পরে বলবেন। আচ্ছা, এইটা তাইলে এই কতগুলো পয়েন্ট আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে গিয়ে আপনার প্যাথোলজিক্যাল পয়েন্ট যেগুলা, কজ, এরপরে একটা কোয়েশ্চেন থাকে যে এই ক্ষেত্রে আপনারা সিমটম কি পাইতে পারেন, সাইন এন্ড ক্লিনিক্যাল ফিচার কি কি পাওয়া যেতে পারে? স্যার লইন পেইন হতে পারে, স্যার মাস ইন দ্য লইন হতে পারে, তারপর স্যার এই ফিচার অফ দ্য রেনাল ফেইলিওরও পেতে পারি স্যার যদি বাইলেটারালি ইনভলভ হয় এটা সিমটম। আর সাইন হচ্ছে স্যার আমরা পালপেবল লাম্প পেতে পারি, আর কিডনি মে বি পালপেবল অর ভেলোটেবল হতে পারে, আর রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসও হতে পারে। আর যদি স্টোন যদি প্রেজেন্স থাকে, ঠিক আছে, তাইলে হচ্ছে ইউরেটার কোলিক, তো ইউরেটার কোলিকও পাইতে পারি, তার সাথে হচ্ছে হেমাচুরিয়া মেবি প্রেজেন্ট, স্টোন ও টিউমার দুটাতেই কিন্তু হেমাচুরিয়া থাকার সম্ভাবনা আছে।
তাইলে সহজ কথা আমরা রেনাল সিমটম যেগুলো পাই সেগুলোকে যদি আমরা একটু গুছায় চিন্তা করি, ফার্স্ট হলো সিমটমে যদি আমরা রেনাল কোলিক পাইতে পারি, আর পেশেন্ট মে কমপ্লেন এত বড় এনলার্জ কিডনি, পেশেন্ট মে কমপ্লেন দেয়ার ইজ এ মাস ইন দা লাম্বার রিজিয়ন অর সাইড অফ দ্য অ্যাবডোমেন। পেশেন্টের ভাষায় যদি বলবো যে আমার পেটের এক পাশে হয়তো একটা মাস আছে। আর তার সাথে তার আন্ডারলাইং কজের জন্য যেটা পাওয়া যেতে পারে, এক নম্বর যে হেমাটোরিয়া থাকতে পারে, যদি ইউরেটারে থাকে ইউরেটারিক অবস্ট্রাকশনের কারণে হয়, ইউরেটারিক কোলিক পসিবল। সিস্টেম এক্সামিনেশন এরকমই যাবেন। যদি হচ্ছে বাইলেটারাল কিডনি ইনভলভ হয়, একটা জিনিস মনে রাখবেন যে পেশেন্ট থাকতে পারে, ঠিক আছে? আর যদি ফিচার অফ সেপসিস থাকতে পারে, তার ফিভার থাকতে পারে। আর লোকাল এক্সামিনেশন করলে কিডনি ইজ পালপেবল or lump in the lumbar region or palpable kidney, এটা আমরা পাইতে পারি। আচ্ছা, এই হলো গিয়ে তার ক্লিনিক্যাল ফিচার। দেন যদি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারে থেকে আমরা ডিসাইড করলাম যে ইট মে বি কিডনি, দেন আমাদের ইনভেস্টিগেশন কি কি হবে? হোয়াট উইল বি দ্য ইনভেস্টিগেশন? কিছু স্যার বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করব, কিছু ইমেজিং ইনভেস্টিগেশন করব। বায়োকেমিক্যাল হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন করতে পারি, আর ইউরিন ফর রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটাও করতে পারি। আর ইমেজিং হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যান অফ দ্য কিডনি, উরেটার এন্ড ব্লাডার রিজন করতে পারি, ওর ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম যদি সেরাম ক্রিয়েটিনিনে রেনাল ফাংশন ভালো থাকে। ভেরি গুড, ঠিক আছে। তাইলে দেখেন আমরা বলতে পারি যে আমরা কিছু ডায়াগনস্টিক ইমেজিং এ যেতে পারি, বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, ইউরিন অ্যানালাইসিস করতে পারি। ইউরিন অ্যানালাইসিস কিন্তু সবসময় যে বায়োকেমিক্যাল হবে এটা না, হ্যাঁ, রুটিন এন্ড মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। তবে এইটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে এই যে বললাম যে আপনি যেভাবে বলছেন যে বায়োকেমিক্যাল ইমেজিং এভাবে বলতে পারি। আরেকটা বলতে পারি যে আমরা ফর ডায়াগনোসিস আমরা এই টেস্টগুলো করব, and for to see other complication is present or not আমরা ইনভেস্টিগেশন করব। তবে ওসপির ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে প্রোগ্রেসিভ ম্যানারে আপনারা ইনভেস্টিগেশন বলে গেলে ভালো। হ্যাঁ, ৫টা ৬টা যে ইনভেস্টিগেশন আছে প্রোগ্রেসিভ ম্যানারে, প্রথমে এলিমেন্টারি যেটা ইউজুয়ালি আমরা এই ক্ষেত্রে কি করি, ইউরিন অ্যানালাইসিস করি, রুটিনের মাইক্রোবায়োলজির এক্সামিনেশন করি, দেন একটা ফুল ব্লাড কাউন্ট করতে পারি পেশেন্ট যদি এনিমিক থাকে, সেরাম ক্রিয়েটিনিন করি, তারপরে হচ্ছে আমরা ইমেজিং এ যাই। ইমেজিং এর ক্ষেত্রে আমরা কি প্রিফার করব? পালপেবল কিডনি যদি পাই, এনি অ্যাবডোমিনাল মাস। ফার্স্ট ইনভেস্টিগেশন কি হতে পারে? আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনি, উরেটার, ব্লাডার রিজন। আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনি, উরেটার, ব্লাডার রিজন। ভেরি গুড, ঠিক আছে। তাইলে এটা আল্ট্রাসাউন্ড করলাম, তারপরে আমরা করতে পারি কি, সেরাম ক্রিয়েটিনিন যদি নরমাল থাকে তাইলে আমরা ইন্ট্রাভেনাস ইন্ট্রাভেনাস, ইউরোগ্রাম। আর যদি ক্রিয়েটিনিন নরমাল না থাকে তাইলে সিটি করা যাবে, সিটি ইউরোগ্রাম। সিটি ইউরোগ্রাম করা যাবে, তাই তো? সিটি ইউরোগ্রামেও কিন্তু ডাই দেওয়া হয়, যেটা আইভি তে করতে পারবেন না। সিটি ইউরোগ্রামে কিন্তু আইভি কন্ট্রাস্ট দেওয়া হয়। সিটি স্ক্যান করতে পারি আমরা, নরমাল সিটি স্ক্যান যেটা আছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করতে পারি। সিটি ইউরোগ্রাম উইদাউট ডাই করা যায়। সিটি উইদাউট ইউরোগ্রাম কন্ট্রাস্টটা করতে পারি স্যার। উইদাউট যখন কন্ট্রাস্ট থাকবে তখন কিন্তু আর সেটা ইউরোগ্রাম থাকবে না, তাই না? এক্স-রে, সিটি ইজ সাম কাইন্ড অফ এক্স-রে, ঠিক আছে? অনেকগুলা স্ক্রিন নেওয়া হয়। এক্স-রে তে কি লিকুইড এটা ভিজিবল কিনা, ভিজিবল যদি ধরেন ব্রেইনের ক্ষেত্রে আমরা বুঝতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেহেতু এটাতে ফ্ল থাকবে আর কি, হ্যাঁ, ইউরিন তো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট না, ব্লাড ক্লট হলে কনস্ট্যান্ট থাকে, ক্রনিক সাবডুরালে ব্লাডটা একটা অ্যাকুমুলেটেড স্পেসে থাকে, এখানে কিন্তু ইউরিন ওইরকম কনস্ট্যান্ট নাও থাকতে পারে। সুতরাং আমরা সিটি স্ক্যান করতে পারি, আর সিটি ইউরোগ্রামও করা যাবে যদি রেনাল ফাংশন থেকে আমাদের নরমাল থাকে।
সব শেষে অনেক সময় আমরা হচ্ছে স্প্লিট ফাংশন দেখি, তাই না? আইসোটোপ্রেনোগ্রামও করা যেতে পারে। ডিটিপিএস স্ক্যান। ঠিক আছে। তো এই যে প্রোগ্রেসিভ ম্যানার, আপনি প্রথমে সাধারণ যেগুলো আছে, আমরা কিন্তু একটা রুগী আসলে প্রথমেই হচ্ছে গিয়ে তাকে সিটি ইউরোগ্রাম করতে দেই না। প্রথমে যে প্রোগ্রেসিভ ম্যানার ইউরিন অ্যানালাইসিস করলেন, ফুল ব্লাড কাউন্ট করলেন, সেরাম ক্রিয়েটিনিন করলেন, দেন হচ্ছে আল্ট্রাসাউন্ড করলেন। এই প্রোগ্রেশনে গেলে ভালো আর কি। কারণ অস্পিতে আপনি ওই যে একটা লাইন অতিরিক্ত লেখার সময় নাও পাইতে পারেন। এইটা 5 or 6 কোয়েশ্চেন নাম্বার 5 or 6 এ হয়তো থাকবে। তো সেইখানে আপনি ইন ডিটেইলস হচ্ছে ফর ডায়াগনোসিস, ফর টু সি দ্য কমপ্লিকেশন, অথবা বায়োকেমিক্যাল টেস্ট, দেন হচ্ছে গিয়ে হেমাটোলজিক্যাল টেস্ট, দেন হচ্ছে ইমেজিং। এইভাবে আমরা সাজানো সম্ভব না হইতে পারে। এটা রিটেনে আমাদের সময় থাকবে লেখার, ওইভাবে লিখতে হবে। কিন্তু অস্পিতে আমি মেলারে, ঠিক আছে, এলিমেন্ট হচ্ছে একটু সুপিরিয়র ডিসিশন, দেন আরেকটু প্রোগ্রেস করবেন। এইভাবে 1 2 3 4 করে আপনার 5 থেকে 6টা যে ডিসক্রিপশন আছে সেটা লিখে যাবেন। তাইলে সময় কম লাগবে আরকি। কারণ ওইখানে কিন্তু অতিরিক্ত একটা লাইনও লেখার সময় আপনাদের নাও থাকতে পারে। অস্পিতে একই কথা, কিন্তু কিছু আপনারা শর্টকাট করার জন্য ওই জিনিসগুলো বাদ দিতে পারেন। আচ্ছা, ইনভেস্টিগেশন করলাম। এখন যদি ট্রিট করতে যাই কি করব? এটা কজের উপর মেইনলি ডিপেন্ড করে স্যার, মানে কি জন্য হাইড্রোনেফ্রোসিস হয়েছে সেটার উপর ট্রিটমেন্টটা নির্ভর করে। ভেরি গুড, অ্যাকর্ডিং টু কজ। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কজ, তাইলে আমরা ওইভাবে ট্রিট করব। এখন ফর এক্সাম্পল, সহজ কথা, অ্যাকর্ডিং টু কজ যদি হয় রেনাল ফাংশন ভালো থাকে, তাইলে আমরা হচ্ছে গিয়ে কিডনি প্রিজার্ভ করার চেষ্টা করব। আর যদি রেনাল ফাংশন দেখি আমরা ডিটেরিওরেট করছে, এটা নন ফাংশনিং কিডনি, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমরা এই কিডনিটাকে হয়তো আমাদের স্যাক্রিফাইস করা লাগবে। স্টোনের যদি থাকে তাইলে একরকম ট্রিটমেন্ট, যদি টিউমার থাকে একরকম ট্রিটমেন্ট। এত ডিটেইলস দেখার দরকার নেই, অ্যাকর্ডিং টু কজ ইজ এনাফ। তাইলে আরেকজন একটু রিপিট করেন তো। অনুপম মনে হয় বলছেন, তাই না? আরেকজন, একজন একজন করে একটু ইয়ে করি আমরা, তাইলে মনে থাকবে। বারবার বললে মনে থাকবে, কিছু সময় বললে মনে থাকে, আর কিছু সময় শুনলে মনে থাকে। তো কেউ বলবেন আর কেউ একটু শুনবেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য স্পেসিমেন? এনিওয়ান? So it is a specimen of resected hydronephrotic kidney with pelvis and upper ureter. কিডনি, পেলভিস এন্ড আপার ইউরেটার। Yes, sir. ওকে, ঠিক আছে। এখন প্যাথোলজিক্যাল ফাইন্ডিং কি কি আছে? So dilated kidney, dilated pelvic calyceal system, and dilated ureter. ওকে, সরি, একটা কল চলে আসছিল। একজন রিপিট করবেন প্লিজ যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিং গুলা। So dilated kidney, dilated pelvic calyceal system, and dilated ureter. ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার? Sir, renal colic, mass in the abdomen, hematuria, আর স্যার সাইন হতে পারে অ্যানিমিয়া, ফিচার্স অফ সেপসিস, এন্ড হচ্ছে পালপেবল কিডনি, লোকাল এক্সামিনেশন। ওকে, যদি দেখেন সিমটম হিসাবে আসে, তাইলে পেশেন্টের ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেইভাবে বলার চেষ্টা করবে। আর যদি ক্লিনিক্যাল ফিচার বলে, তাহলে এখন যেভাবে বলছেন ঠিক এইভাবে বললেই হবে। কিন্তু যদি বলে যে না, হ্যাঁ, যে রাইট ডাউন টু সিমটম, তাইলে ব্লাড ইন দ্য ইউরিন, অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে বললে ভালো। পেশেন্ট পেশেন্ট যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেই ল্যাঙ্গুয়েজে বললে ভালো। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ান? ইনভেস্টিগেশন? Urine routine microscopy examination, complete blood
of the kidney ureter bladder region, intravenous urography. If not, then we'll do a CT urogram without dye or a CT scan or a DTPS scan. ভেরি গুড। অর না দিয়ে আপনি ডিটিপিএস স্ক্যানই বলেন, ঠিক আছে? আমরা ওরে না দিয়ে ডিটিপিএস স্ক্যান এমনিতেও করা লাগতে পারে, নর্মাল ফাংশন যদি থাকে তাও করা লাগতে পারে, হ্যাঁ? আর অ্যাবনর্মাল হলেও করা লাগতে পারে। আমরা হয়তো এটা নন ফাংশনাল কিডনি আমাদের ফেলে দিতে হবে, তখন আমাদের করা লাগতে পারে। সুতরাং আপনারা ওই যে যেটা বলবেন যে সিটি ইউরোগ্রাম অথবা আইভিউ, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের রেনাল ফাংশন ঠিক থাকা লাগবে। আর যখন আপনারা ডিটিপিএস স্ক্যান বলবেন, সেটা আলাদা একটা এন্টিটি হিসাবে বলবেন। ট্রিটমেন্ট So according to cause. ওকে, ঠিক আছে। তাইলে আমাদের একটু এই ইয়েটাও রিভিউ হইলো, পরেরটাতে যাই। স্যার যদি হসপিতে যদি treatment আসে, আমরা যদি একটু লিখে দেই অ্যাকর্ডিং টু কজ, এটি কি না হবে নাকি কিছু উদাহরণ দিয়ে দিতে হবে? আচ্ছা, এখন এটা নন ফাংশনিং কিডনি, তখন হচ্ছে গিয়ে আপনারা যে নেফ্রেক্টমি করবেন, হ্যাঁ, এই কথাটা লিখবেন, তখন একটু ডিটেইলস লিখতে হবে। কিন্তু ধরেন হচ্ছে 0.5 আছে, তখন জাস্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। ওয়েটেজ নাম্বার জিনিসটা হচ্ছে যে যখন আমরা অনেকগুলা দিয়ে দেই, হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে কোনো কিছুর কজ বলতে বলা হইলো অথবা ক্লিনিক্যাল ফিচার বলতে বলা হইলো, কিন্তু মেনশন করে দেওয়া হইলো রাইট ডাউন 3 ক্লিনিক্যাল ফিচার। তখন আপনারা যে প্রাইম ইম্পর্টেন্ট যে তিনটা, মানে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা ফিচার লিখবেন। আনসার শিটে কিন্তু 5টা বা 6টাই থাকে, কিন্তু ওয়েটেজ নাম্বার দেওয়া থাকে। আপনি প্রথমটা যদি প্রথমে না লেখেন, তাহলে একটু নাম্বার কম পাবেন। নাম্বার পাবেন কিন্তু কম পাবেন। 6টার ভিতর যেকোনো তিনটা লিখলেই নাম্বার পাবেন, কিন্তু ওইখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যে যদি 3 মেনশন করা থাকে আর ফিচার থাকে 6টা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা সেটার মাঝে ওয়েটেজ নাম্বার বেশি থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের দেড় থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের ওই দেড় নাম্বারের ভিতর ভাগ ভাগ করা আছে, তখন আপনারা একটু ডিটেইলস বলবেন। কিন্তু যদি দেখেন যে 0.5 আছে, এইটুকুই যথেষ্ট। অ্যাকর্ডিং টু কজ এটুকুই যথেষ্ট। তবে এটা মনে রাখবেন যে যেহেতু এখানে অলরেডি রিসেক্টেড স্পেসিমেন অফ কিডনি, তার মানে যে ওই কজটা আপনাদের মেনশন করতেই হবে। নন ফাংশনিং কিডনি থাকলে আপনারা যে কিডনি রিমুভ করবেন, ঠিক আছে, আদার কিডনি প্রোভাইডেড বাই যে আদার কিডনি ফাংশনিং, এই কথাটা কিন্তু মেনশন করতে হবে যদি ডিটেইলস লিখেন। আরেকজন বলেন তো, স্ট্যাগন what is the ক্যালকুলাস। specimen? Diagonal calculus, ভেরি গুড। আচ্ছা, এইটার ক্ষেত্রে খুব বেশি আইডেন্টিফাইং পয়েন্ট মানে ইম্পর্টেন্ট না, আসতে পারে যে ডার্টি হোয়াইট অর ইয়েলো, ঠিক আছে, এরকম স্টোন, ইরেগুলার স্টোন ইন দ্য শেপ ইজ লাইক রেনাল পেলভিসিস অর স্ট্যাগহর্ন শেপ, এই দু একটা পয়েন্ট আসতে পারে। ইউজুয়ালি এটাতে এই পয়েন্ট গুলো আসে না। আচ্ছা, দেন এটার কেমিক্যাল কম্পোজিশন কিন্তু আসতে পারে। এটার কেমিক্যাল কম্পোজিশন কি ট্রিপল ফসফেট স্টোনস। কি কি ফসফেট থাকে, কিসের কিসের? স্যার অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম, এটাই স্যার। অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, এই তিনটা। ক্যালসিয়াম, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই তিনটার ফসফেট কম্পোনেন্ট থাকতে পারে, তাই তো? জি স্যার। ফসফেট কম্পাউন্ড থাকতে পারে। আচ্ছা, এখন দেন ক্লিনিক্যাল ফিচার আসতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি কি হবে? স্যার ফিক্সড নোয়িং লোইন পেইন হতে পারে স্যার, দেন হেমাচুরিয়া হতে পারে, and hydronephrosis develop করতে পারে। Patient may present with the feature of renal failure. ভেরি গুড। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে। স্যার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ভেরি গুড। মনে এটা নিয়ে রাখবেন যে patient any stone is needed for
ইনফেকশন, ঠিক আছে? এটা biliary stone হোক অথবা renal stone হোক, needles for infection, সে ইনফেকশনের জন্য একটা ফ্যাক্টর। সুতরাং patient may present with feature of urinary tract infection. urinary tract infection এর ফিচার কি কি আছে? যদি সময় থাকে ব্র্যাকেটে ২-১টা কথা লিখে দিতে পারেন যে আপনার ফিভার পাইতে পারেন। ঠিক আছে? অ্যাসোসিয়েটেড ফিভার পাইতে পারেন। এখানে কিন্তু ওই যে আমরা বলি ডিসইউরিয়া থাকবে না। এটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি কিডনিতে থাকে সেটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাইলে ক্লিনিক্যাল ফিচার একটা হচ্ছে গিয়ে রেনাল কোলিক। এখানে কিন্তু রেনাল কোলিক আপনারা বলতে পারেন যদি ক্লিনিক্যাল ফিচার বলে। দেন হেমাচুরিয়া। তারপরে পালপেবল কিডনি মে বি পসিবল ইফ হাইড্রোনেফ্রোসিস ইজ প্রেজেন্ট। দেন ফিচার অফ ইউরিনারি ট্র্যাক্ট আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই তো এই জিনিসগুলো আপনারা একটু মেনশন করবেন। ইনভেস্টিগেশন কি করবো এই ক্ষেত্রে? Sir, urine for routine and microscopic examination, ultrasound scan of the kidney ureter and bladder region, and to evaluate the functional status of the kidney, we can do the serum creatinine. তারপর হচ্ছে স্যার আইসোটোপ্রেনোগ্রামও করতে পারি। তবে এই ক্ষেত্রে Need একটা X-ray এক্সরে of the region. এক্সরে মেনশন করে যাবেন। ঠিক আছে? এক্সরে অফ কিডনি, ইউরিনারি ব্লাডার এবং ইউরেটার। ঠিক আছে? রিজন কেউবি রিজন বলি আমরা অনেক সময় সংক্ষেপে এটা বলতে পারেন। ঠিক আছে? কারণ কেন এক্সরে ইম্পর্টেন্ট? যদি আপনি হচ্ছে স্টোনের কারণে রেনাল কোলিক সাসপেক্ট করেন, এক্সরে কেন ইম্পর্টেন্ট? স্যার 90% রেনাল কোলিক হচ্ছে স্যার রেডিও অপেক, এজন্য স্যার এক্সরেতে বেশি বোঝা যায় এগুলো। ভেরি গুড। আর এক্সরেটা সবচেয়ে ইজিলি অ্যাভেইলেবল যে ইনভেস্টিগেশন গুলো ইমেজিং আছে তার ভিতরে এক্সরে একটা। আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে কিন্তু আপনার একজন মানে অপারেটর লাগবে। ঠিক আছে? হ্যাঁ, আলাদা হচ্ছে সোনোলজিস্ট লাগবে। কিন্তু এক্সরেতে মনে করেন পেশেন্ট এক্সরে করে নিয়ে আসছে, আপনি কিন্তু ফিল্মটা রিড করতে পারবেন। এনি ডক্টর ক্যান রিড ইট। হ্যাঁ, রেনাল ক্যালকুলাই যে এক্সরে পাওয়া যাবে, এক্সরে ফাইন্ডিং পাওয়া যাবে, যে কোনো ডাক্তার গ্রাজুয়েট ডক্টর ক্যান রিড ইট। সুতরাং এক্সরে ইজিলি অ্যাভেলেবল, এই কারণে এইসব কারণে এক্সরে এর কথা আমাদের মেনশন করে যেতে হবে। আদার ইনভেস্টিগেশন গুলো যে ও যেভাবে বলছে সেটা ঠিক আছে। ইউরিন অ্যানালাইসিস দিয়ে আমরা শুরু করব। যদি হেমাচুরিয়া থাকে পেশেন্ট মে বিকাম এনিমিক, সো আমরা একটা ফুল ব্লাড কাউন্ট এখানে করে যাব, সেরাম ক্রিয়েটিনিন করব, দেন আল্ট্রাসাউন্ড করতে পারি, এক্সরে করতে পারি। And if creatinine is normal, we can go for IV. ওকে, নেক্সট স্লাইডে যাই। কেউ একজন লেখার চেষ্টা করতেছেন তাই না? আইডেন্টিফিকেশন পয়েন্ট স্ট্যাগহর্ন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখেন এই স্লাইড তো চলে যাবে। আপনি আপনার রিকল করার জন্য আপনার ব্রেইনে রাখেন যে দিস ওয়ান ইজ স্ট্যাগহর্ন ক্যালকুলাই। স্যার আল্ট্রাসোনোগ্রাম বা এক্সরে করে থাকলেও কি আইভিইউ তে প্রসিড করব? আচ্ছা, এখন আল্ট্রাসোনোগ্রাম করলেও আমরা আইভি করতে বলি কারণটা আমি বলি যে অনেক সময় আছে যে রেনাল স্টোন ক্যান মাইগ্রেট। একটা আপনি স্টোন পাইছেন, দেয়ার মে বি মাল্টিপল স্টোন এন্ড ইট মে মাইগ্রেট ইনটু ইউরেটার। এখন ইউরেটারের সাম পার্ট অফ ইউরেটারে ইজ ডিফিকাল্ট টু ভিজুয়ালাইজ বাই আল্ট্রাসাউন্ড। ঠিক আছে? ইউরেটারে বিশেষ করে ইউরেটারের লোয়ার পার্টটা, মিড এবং লোয়ার জোনটা ডিফিকাল্ট টু অ্যাসেস বাই আল্ট্রাসাউন্ড। ঠিক আছে? তো এই কারণে অনেক সময় আমরা বলি যে আপনি এক্সরেতে এবং আল্ট্রাসাউন্ডে পাইলেও আপনি হচ্ছে আইপি করবেন। কেন? পসিবিলিটি অফ মাল্টিপল স্টোন and it may migrate into ureter. Okay, this one is also a Staghorn calculi, just from another angle. এটা একটা অ্যাঙ্গেলে ছিল, this one is from another angle.
আমরা নেক্সট স্টেপে যাই। এটা কি? ইউরিনারি ব্লাডার স্টোন। ওকে, আচ্ছা দাঁড়ান। ওইখানে আমরা ট্রিটমেন্টটা আমাদের একটু জাস্ট আমরা ইন শর্ট একটু ডিসকাস করে যাই। হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট? স্যার এটা সাইজের উপর ডিপেন্ড করে। স্যার এটার জন্য এই সাইজের জন্য আমি পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি করতে পারি, অথবা কোনো Very good. ইনভেসিভ প্রসিডিউর যেমন লিথোটমি, এক্সটেন্ডেড পাইলোলিথোটমি ওর পাইলোলিথোটমি বা নেফ্রেক্টমি এগুলোও করতে পারি। ভেরি গুড। তাহলে দেখেন আমাদের হচ্ছে গিয়ে যে কোনো ইউরিনারি স্টোনের ক্ষেত্রে আমাদের অপশন অফ ট্রিটমেন্ট কিন্তু অনেকগুলা থাকে, তাই না? যেমন এন্ডোস্কোপিকলি আমরা রিমুভ করতে পারি, উইথ দেন হচ্ছে গিয়ে আমাদের ইএসডব্লিউ করার সুযোগ থাকে, পিসিএনএল করার সুযোগ থাকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা ওপেন সার্জারি করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এটা লার্জ স্টোন, এটা কিন্তু দিস ইজ ডিফিকাল্ট টু রিমুভ বাই ইএসডব্লিউএল অর ইউরেটেরোস্কোপ, কারণ ইউরেটার দিয়েই কিন্তু স্কোপটা যাবে। আপনি যদি এন্ডোস্কোপিক সার্জারির কথা চিন্তা করেন, স্কোপ গুলা কিন্তু যাবে ইউরেটার দিয়ে, সুতরাং এই স্টোনটা কিন্তু রিমুভ করা ইজ ডিফিকাল্ট। এবং এটা ইউরেটেরোস্কোপ ইউজুয়ালি স্টোন ব্রেকডাউন করে আমরা লেজার অর এনি আদার মেথড ইউজ করি, ঠিক আছে, লিথোট্রিপসির জন্য, এবং পরে স্টোন গুলা রিমুভ করে আনি। এই ক্ষেত্রে কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ডু দ্যাট। ইএসডব্লিউএল এবং হচ্ছে ইউরেটেরোস্কোপি এখানে কিন্তু বাদ চলে যাবে। তাইলে আমরা বলতে পারি যে উই ক্যান গো ফর পিসিএনএন, না, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি। আর ওপেন আমরা করতে পারি, ঠিক আছে, পাইলোলিথোটমি ইউজুয়ালি করা হয়, অথবা এক্সটেন্ডেড পাইলোলিথোটমি। আর নেফ্রেক্টমি আমরা এখানে না বলাটাই বেটার, এইটুকুতে থাকা বেটার আর কি। কিডনি রিমুভাল, স্টোনের কারণে কিডনি রিমুভাল এইটুকু লাগতে পারে কখনো কখনো, ভেরি রেয়ারলি, কিন্তু আমরা আমাদের যদি হসপিটালে থাকে আমরা এইটুকুর ভিতরে থাকাটাই ভালো। স্টোনের জন্য কিডনি যদি নন ফাংশনাল হয়ে যায় তখন করব নেফ্রেক্টমি। করা লাগতে পারে, কিন্তু ভেরি রেয়ার, ঠিক আছে। আমাদের ইট মে বি পসিবিলিটি, কিন্তু অস্তিতে এটা অ্যাভয়েড করাটাই বেটার আর কি। ভেরি রেয়ার থিং তো, পেশেন্টের দেখেন একদম মানে অনেকবার রেনাল কোলিক হইতে হবে, এর ভিতরেই সাধারণত পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য আসে, অ্যাসেসমেন্টের জন্য আসে। Is the slide visible to you? Yes, sir. এখন এটাকে একটু আইডেন্টিফাই করেন তো। ইউরিনারি ব্লাডার স্টোন। ইউরিনারি ব্লাডার স্টোন। কেন ইউরিনারি ব্লাডার স্টোন বললেন? Because this stone is oval in shape, large in size, darky white in color, and sir, laminated. What do you mean by laminated? Sir, আপনার উত্তর ঠিক আছে। each bout of the আপনার- infection এর সময় স্যার এটা পড়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই যে এইখানে দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন? ডিমের খোসার মতো বাইরে একটা লেয়ার আছে, তারপরে একটা লেয়ার আছে, ভিতরে আরেকটা লেয়ার আছে, ঠিক আছে, এটাকেই লেমিনেটেড বলতেছে। জি স্যার। এক একটা লেয়ার কিন্তু এক একটা ইনফেকশনের এপিসোডের সময় তৈরি হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে পয়েন্ট গুলা কি? লার্জ স্টোন, ডার্টি হোয়াইট ইন কালার, in the shape of bladder, oval in shape, and another point is lamellated, তাই তো? আচ্ছা, ক্লিনিকের ফিচার কি কি হইতে পারে এখানে? LUTS গুলো হবে স্যার, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম গুলো। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। আচ্ছা, আর any other feature? স্যার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম বলতে স্যার এই যে আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, হেমাচুরিয়া এগুলো হতে পারে স্যার। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেটার জন্য ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, সুপ্রাপিউবিক পেইন থাকতে পারে। ভেরি গুড। তাইলে একটা জিনিস হচ্ছে পেইন থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে। ব্লাডার স্টোনের থেকে রেনাল স্টোনে সেটা বেশি থাকবে, কিন্তু দেয়ার মে বি পসিবিলিটি অফ পেইন, হেমাচুরিয়া। আর আরেকটা যেটা বললো যে আর্জেন্সি থাকতে পারে,
আর সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন এই জিনিসটা থাকতে স্টাঙ্গুয়ারি পারে। হ্যাঁ, স্ট্যাঙ্গুয়ারি থাকতে পারে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ এখানে কিন্তু লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম আপনি পাইতে পারেন। ঠিক আছে? ফিভার, কিউসেন রাইগর এটা থাকতে পারে। আমরা যে সিস্টাইটিস বলি, সিস্টাইটিস এর ফিচার কিন্তু এখানে থাকতে পারে। অ্যান্ড লাস্টলি পেশেন্ট মে কাম উইথ অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। এই স্টোনটা তো দেখেন অনেকগুলো এপিসোডের পরে এই ইনফেকশনের এপিসোডের পরে এই সাইজে আসছে। মনে করেন এমন একটা সাইজের স্টোন যে স্টোনটা হচ্ছে ছোট ছিল এবং সেটা ব্লাডার নেক অবস্ট্রাক্ট করলো। ঠিক আছে? আউটফ্লো অবস্ট্রাকশন করলো। তখন কিন্তু পেশেন্ট অ্যাকিউট রিটেনশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাইলে এই যে জিনিসগুলা একটা জিনিস হচ্ছে কি সুপ্রাপিউবিক পেইন, হেমাচুরিয়া, আর্জেন্সি, frequency, another point is incomplete evacuation, incomplete sense of evacuation, feature of UTI, and acute retention of urine. এই তো। আর ক্লিনিক্যাল ফাইন্ডিং যদি আমরা এক্সামিনেশন ফাইন্ডিং বলি, এক্সামিনেশনে খুব বেশি ফাইন্ডিং থাকবে না। ব্লাডারটা আমরা হয়তো মানে ফুল পাইতে পারি, অনেক সময় আছে একদম অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে। আর যদি তার ওই যে ইউটিআই এর যদি ফিচার থাকে তখন হয়তো সে পেশেন্ট কমে কাম উইথ ফিভার। কিন্তু বেশিরভাগ সময়ই এটা অনেক সময়ই আননোটিস থাকতে পারে। আচ্ছা, এখন ইনভেস্টিগেশনে যদি যাই তাহলে কি করব? So urine for routine and microscopic examination and culture and sensitivity, ultrasound scan of the kidney ureter and bladder region, plain X-ray of the KV region, এগুলাই করতে পারে স্যার। আর কমপ্লিট ব্লাড কাউন্টও করতে পারে যদি পেশেন্টের ইউটিআই থাকে। এই থাকে, হেমাচুরিয়া থাকে, তাই তো? জি স্যার। ভেরি গুড, ঠিক আছে। এইখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা এড করতে পারেন যে আমরা সিস্টোস্কোপ ইউজ করতে পারি। আমরা জাস্ট ফর ডায়াগনস্টিক পারপাস সিস্টোস্কোপি করতে পারি। পেশেন্ট এটা হচ্ছে যে 5 নম্বরে যদি বলেন ইউরিন অ্যানালাইসিস বললেন, দেন হচ্ছে ফুল ব্লাড কাউন্ট বলেন, দেন এক্স-রে, ঠিক আছে, প্লেন এক্স-রে কথা বলেন, আল্ট্রাসাউন্ড বলেন, এরপরে যদি বলতে হয় তাহলে আপনারা সিস্টোস্কোপির কথা বলতে পারেন। আচ্ছা, ট্রিটমেন্ট কি হবে? সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি। ভেরি গুড, ওপেন সার্জারি আমরা করতে পারি সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি। আর এছাড়া অন্য কোনো রাস্তা আছে? স্যার যদি স্মল স্টোন হয় সেক্ষেত্রে স্যার আমরা ডরমিয়া বাস্কেট দিয়ে স্টোনটা রিমুভ করতে পারি, ওর সিস্টোস্কোপ দিয়ে স্টোনটা রিমুভ করে দিতে পারি। স্টোন ক্যান বি রিমুভড বাই সিস্টোস্কোপ। এটা যদি স্মল স্টোন হয় স্যার। স্মল হয়, যদি লার্জ হয় করা যাবে? না স্যার, লার্জ হলে স্যার সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। লার্জ হইলেও করা যাইতে পারে, যদি আহ, এই সাইজের হইলে হয়তো করা যাবে না, কিন্তু লার্জার স্টোনও করা যাইতে পারে। এটাকে বলা হয়েছে লিথোলাপেক্সি। লিথোলাপেক্সি মানে স্টোন ব্রেকডাউন করা হয়, তারপরে হচ্ছে এই যে ফ্র্যাগমেন্ট গুলাকে নিয়ে আসা হয়। ঠিক আছে, এখানে কিন্তু খুব বেশি ট্রাক নেই, আপনার শুধুমাত্র ইউরেথ্রা আছে। ঠিক আছে, আগে আমরা হচ্ছে এই যে রেনাল স্টোনের ক্ষেত্রে ফ্র্যাগমেন্ট করলে ইউরেটার দিয়ে আসতো। ইউরেটার লুমেন হচ্ছে নেরো, কিন্তু নেরো এবং ইলংগেটেড, আমাদের অনেকটুকু যাইতে হয়, তাই তো? ভেসিকো ইউরেটারিক জাংশনটাও ন্যারো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা স্টোন ব্রেকডাউন করে নিয়ে আসতে পারি। লিথোলাপেক্সি হচ্ছে একটা পসিবিলিটি এখানে, এটা আপনারা মেনশন করতে পারেন। তাইলে একটা হচ্ছে কি আমরা ওপেন প্রসিডিউরে যেতে পারি, আর একটা এন্ডোস্কোপিক প্রসিডিউরে যেতে পারি। এন্ডোস্কোপিক প্রসিডিউরে হচ্ছে স্মলার স্টোনে সরাসরি হচ্ছে উই ক্যান ইউজ ডরমিয়া বাস্কেট, আর লার্জার স্টোনের ক্ষেত্রে উই ক্যান গো ফর লিথোলাপেক্সি। লিথোলাপেক্সি ফলে স্টোন গুলো ব্রেকডাউন করা যাবে, ব্রেকডাউন করার পরে আমরা এই ফ্র্যাগমেন্ট অফ স্টোন কে রিমুভ করতে পারি বাই সিস্টোস্কোপ। আচ্ছা, আপনারা যদি সার্জারির ইতিহাস দেখেন, সবচেয়ে পুরাতন এই যে আমরা এন্ডোস্কোপিক সার্জারি অর ল্যাপারোস্কোপিক সার্জারি, এই যে স্কোপ ইউজ করে সার্জারি বা ন্যাচারাল ওরিফিস ইউজ করে সার্জারি, এটা কিন্তু শুরু হয়েছিল হচ্ছে ব্লাডার স্টোন রিমুভালের মাধ্যমে। হ্যাঁ, যে একদম ইনিশিয়াল যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হইতো সেগুলো হচ্ছে গিয়ে
ব্লাইন্ডলি ব্যবহার করা হইতো। কিছু ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা হয়েছিল এবং সেটা প্রায় 17 শতকে করা হয়েছিল। ঠিক আছে? 16 শতক বা 17 শতক আরকি। 16 শতকের শেষ দিকে 17 শতকে কিন্তু আ এই তখনই কিন্তু মানুষজন জানতো এই লিথোপেক্সির ম্যানুভারটা। কিছু ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা হয়েছিল জাস্ট হচ্ছে বাটার স্টোনকে রিমুভ করার জন্য। ওকে, দেন আমরা পরের স্লাইডে যাই। দিস ওয়ান Sequestrum. সিকোয়েন্সটা। ঠিক আছে। ফিচার কি কি আছে? Dull in color. Dull in color or dirty white in color. moth-eaten appearance আছে স্যার। Moth-eaten appearance. What do you mean by moth-eaten appearance? স্যার এই যে ইরেগুলার মার্জিন, তাই তো? জি স্যার। মার্জিন কিন্তু রেগুলার না। হ্যাঁ? আমরা যখন হচ্ছে গিয়ে আমরা তো ন্যাচারালি অনেক সময় হচ্ছে গিয়ে স্টোনকে বোনকে আমরা ইয়ে করি, তাই না? এক্সিশন করি, অ্যাম্পুটেশন করি। সেখানে কি থাকবে? মার্জিনটা কিন্তু অলমোস্ট রেগুলার থাকবে, তাই তো? দেখবেন এরকম হচ্ছে গিয়ে ইরেগুলার মার্জিন থাকবে না। কিন্তু এখানে ইরেগুলার মার্জিন। সিকোয়েস্ট্রাম অনেক সময় হচ্ছে আপনাদের ডিফাইন করতে বলে। ডিফাইন সিকোয়েস্ট্রাম বলে। সিকোয়েস্ট্রাম কিভাবে ডিফাইন করবেন? যদি এক কথায় বলেন যে সিকোয়েস্ট্রাম ইজ এ ডেড পিস অফ বোন সেপারেটেড ফ্রম লিভিং বোন অথবা সেপারেটেড ফ্রম বোন ইন এ লিভিং বডি। তিনটা পয়েন্ট কিন্তু এখানে ডেড পিস অফ বোন এবং সেপারেটেড ফ্রম বোন। ঠিক আছে? পুরা মানে একটা যদি লিঙ্গি পুরা একটা বোনই যদি সেপারেট হয় তাইলে হবে না। হ্যাঁ, is a dead piece of bone separated from bone in a living body. এই তিনটা কথা আপনারা বলার চেষ্টা করবেন। আচ্ছা, কখন পাওয়া যাইতে পারে? কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে পাওয়া যাইতে পারে? Osteomyelitis. Chronic osteomyelitis. Osteomyelitis. ভেরি গুড, অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস কে কি আরেকটু ডিফাইন করবেন? মানে আরেকটু ইলাবোরেট করবেন? অ্যাডজেক্টিভ কোনো It's কোনো chronic রকম? osteomyelitis. ক্রনিক অস্টিওমাইলাইটিস। ভেরি গুড। আর কোনো লাগানো যাবে? ইউজুয়ালি এটা কিন্তু পায়োজেনিক অস্টিওমাইলাইটিস এ পাওয়া যায়। ক্রনিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। এখানে যদি পাস ফর্ম না করে তাইলে বোন সেপারেশন হবে না। আপনারা একটু প্যাথোফিজিওলজিটা দেখে নিবেন। সিকোয়েস্ট্রাম ক্রনিক অস্টিওমাইলাইটিসের প্যাথোফিজিওলজি দেখে নিবেন। প্রথমে কিন্তু বোনের ভিতরে পাস ফর্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লোকালি ইনফেকশনের সোর্স লোকালি হইতে পারে অর সিস্টেমিক সার্কুলেশন থেকে সেই ইনফেকশন বোনে স্প্রেড করতে পারে। তো বোন মেরোতে স্প্রেড করলো, বোনে স্প্রেড হইলো, দেন হচ্ছে পাস ফর্ম হলো। সেই পাসটাই কিন্তু প্রেসার ক্রিয়েট করবে এবং হচ্ছে এই প্রেসারের কারণেই এ পিস অফ বোন হচ্ছে সেপারেটেড ফ্রম দা হোল বোন। কেন? পাসটা এদিক দিয়ে বের হয়ে আসবে ফর ন্যাচারাল বা স্পন্টেনিয়াস ড্রেইনেজ। আচ্ছা, তো ইউজুয়ালি এটা পায়োজেনিক অস্টিওমাইলাইটিসে পাওয়া যায়। এখানে পায়োজেনিক অস্টিওমাইলাইটিসের মাইক্রো অর্গানিজম, কমনেস্ট মাইক্রো অর্গানিজম যেগুলা সেগুলোর নাম অনেক সময় বলে দেখতে পারেন। টেফোরিয়াস আছে, কখনো কখনো অনেক কিছু কিছু বইতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথা আছে, কিন্তু আসলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রেয়ারলি করে, পায়োজেনিক অ্যাবসেস রেয়ারলি করে স্টেফোরিয়াসি কমনেস্ট মাইক্রো অর্গানিজম। আচ্ছা, আর ইনভেস্টিগেশন কি করবেন? ক্লিনিক্যাল ফিচার কি হবে এটা আগে বলেন। হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল ফিচার? ডিসচার্জিং সাইনাস থাকতে পারে আর একটা বোন পেইনও থাকতে পারে। ভেরি গুড। তাইলে হচ্ছে ফিচার একটা হচ্ছে সিস্টেমিক ফিচার, তার হচ্ছে পেইন, ফিভার এগুলো থাকতে পারে। আর আরেকটা হচ্ছে যে লোকাল যেসব ফিচার ক্লিনিক্যাল ফিচার সেটা নিয়ে আসতে পারে। একটা হচ্ছে ডিসচার্জিং সাইনাস আর অ্যানাদার হচ্ছে এনি ডিফর্মিটি। ঠিক আছে? পেশেন্টের পেইন আছে, সে দেখা যাবে যে ওই জায়গায় একটা ডিফর্মিটি নিয়ে হি অর শি মে প্রেজেন্ট।
তাইলে ফিভার, পেইন এগুলো তো থাকলোই, তার সাথে ক্রনিক ডিসচার্জিং সাইনাস এন্ড ডিফর্মিটি মে প্রেজেন্ট। ইনভেস্টিগেশন কি করবেন? স্যার সাইন কি কি থাকবে স্যার? সাইন থাকবে ডিসচার্জিং সাইনাস, ক্রনিক ডিসচার্জিং সাইনাস। আপনাদের নেক্সট যে ক্লাসটা আমার সাথে থাকবে একটা ছবি দেখানোর চেষ্টা করবো আর কি। এটা তো আপনি জাস্ট একটি ডেড পিস অফ বোন দেখছেন, কিন্তু ক্রনিক পায়োজেনিক অস্টিওমাইলিসিসের একটা লিম্বের পিকচার দেখানোর চেষ্টা করুন, তখন দেখবেন যে একটা ডিসচার্জিং সাইনাস থাকে। আর যেহেতু সাইনাস মানে ডিসচার্জ হইতে থাকে কন্টিনিউয়াস, তার চারপাশে কিন্তু স্কিন যেটা আছে সেটা এক্সকোরিয়েটেড থাকে। হুম, দেখবেন যে রেড স্কিন থাকবে, ইনফ্লাম বলা যাবে না, কিন্তু ওই জায়গায় এক্সকোরিয়েশন থাকে অনেক সময়। ঠিক আছে, এখন তাইলে ইনভেস্টিগেশন কি কি করতে পারি আমরা? স্যার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি আর ডিসচার্জ ফর কালচার সেনসিটিভিটি। ভেরি গুড, ঠিক আছে। আর এক্স-রে In করতে X-ray. পারি। এক্স-রে করতে পারি, ঠিক আছে। তাইলে এই তিনটা আপনারা অবশ্যই বলবেন, ইউজুয়ালি এই তিনটাই থাকে। এক নাম্বার হচ্ছে কি আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করতে পারি। ফুল ব্লাড কাউন্ট করতে পারি অনেকে, এটার সাথে যদি ইএসআর অ্যাড করে দেন বেটার হয়, যেহেতু আপনার ক্রনিক ইনফরমেশনের কথা বলছি, তাই না? তাইলে ফুল ব্লাড কাউন্ট উইথ ইএসআর। সেকেন্ড হচ্ছে কি আমরা পাস মে সেন্ড ফর কালচারাল সেন্সিটিভিটি। আর থার্ড হচ্ছে আমরা একটা ইমেজিং দিতে পারি। এই ইমেজিং এর ক্ষেত্রে ঠিক আছে, পার্ট অফ দ্য বোন উইথ জয়েন্ট অ্যাবভ এন্ড বিলো, বোথ জয়েন্ট ইনক্লুড করে সাধারণত আমরা এক্সরে করি, ঠিক আছে। অর্থোপেডিক্স এর এক্সরে কতগুলো রুল অফ টু আছে, তাই না? এক নাম্বার হচ্ছে কি আপনার দুইটা জয়েন্ট ইনভলভ করবেন, দুই নাম্বার কথা হচ্ছে দুইটা ভিউ করতে হয়। আপনারা যখন অর্থোপেডিক্স এর ইমেজিং নিয়ে আপনাদের ডিসকাস করবেন অর্থোপেডিক্স এর টিচাররা, তখন দেখবেন এই কথাগুলো বলবেন যে অর্থোপেডিক্স যে কোনো এক্সরে যখন হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি, তখন কিন্তু এই জিনিসগুলো মেনশন করে দিতে হয় যে জয়েন্ট অ্যাবভ এন্ড বিলো বোনের। আর সেকেন্ডলি হচ্ছে তার দুইটা ভিউ, কখনো এন্টেরিয়র পোস্টেরিয়র এন্ড ল্যাটেরাল ভিউ নেই, কখনো হচ্ছে আদার ভিউ অবলিক ভিউও কিন্তু দেওয়া লাগতে পারে। ওকে, এখন ট্রিটমেন্ট কি হবে? ইনভেস্টিগেশন তো করলাম, আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম, হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট? ফার্স্টে এটা হচ্ছে রিমুভাল অফ দ্য ডেড পিস অফ বোন, ঠিক আছে। এই যে পিস অফ যেটা অলরেডি ডেড, সেই টিস্যুটা আমাদের রিমুভ করতে হবে। দেন এখানে অনেক জায়গায় হচ্ছে আপনাদের অপারেটিভ সার্জারি, যে সোসারাইজেশন বা অন্য কথাগুলো আছে, এই কথাগুলা খুব বেশি দরকার নেই। আপনারা যদি জাস্ট পয়েন্ট গুলা বলেন যে রিমুভাল অফ দ্য ডেড টিস্যু, দ্যাট ইজ দ্য সিকুয়েস্ট্রাম, আর দেন হচ্ছে গিয়ে রিকনস্ট্রাকশন অফ দ্য বোন। এখন রিকনস্ট্রাকশন অফ দ্য বোন ক্যান বি ডান বাই সোসারাইজেশন, ক্যান বি ডান বাই বোন গ্রাফট, ঠিক আছে। সোসারাইজেশন হচ্ছে গিয়ে বোনে কতগুলা হচ্ছে হুম ছিদ্রের মতো বোনের এজে বা এর পাশে কতগুলো ছিদ্রের মতো করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে প্রেসার ডেভেলপ করতে না পারে। যদি স্মল পিস অফ বোন থাকে সেখানে তো বোন গ্রাফট নাও লাগতে পারে। আর ইউজুয়ালি এরকম লার্জার পিস যদি থাকে, তাইলে সেই যে গ্যাপ যেটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হয়, তখন হয়তো আমাদের সেই জায়গায় বোন গ্রাফট দেওয়া লাগে। তাইলে রিমুভাল অফ দ্য ডেড পিস অফ বোন, ইট ইজ সিকুয়েস্ট্রাম এন্ড রিকনস্ট্রাকশন, তাই না? রিকনস্ট্রাকশন মে বি ডান বাই বোন গ্রাফট। আমরা তাইলে নেক্সট স্লাইডে যাই। এই পিকচারটা দেখেন, একজন এটাকে একটু ডেসক্রাইব করেন তো, হোয়াট ইজ দ্য স্পেসিমেন? Dissected specimen of breast or mastectomy specimen. ডিসেক্টেড স্পেসিমেন অফ ব্রেস্ট উইথ নিপল এরিয়াল কমপ্লেক্স, ঠিক আছে। কেন অনেক সময় আছে যে ব্রেস্টে আমরা ওয়াইড লোকাল এক্সিশনও করতে পারি, বিনাইন কন্ডিশন যেগুলো বিনাইন লাম্পের ক্ষেত্রে অথবা স্মল সাইজ মেলিগনেন্সির ক্ষেত্রে কিন্তু ওয়াইড লোকাল এক্সিশন করা যায়, তখন সেটা পার্ট অফ ব্রেস্ট হবে।
এই কারণে ব্রেস্ট উইথ নিপল এরিয়াল কমপ্লেক্স এটা বলতে হবে। মাস্টেক্টমি স্পেসিমেন হয়তো আপনাদের সরাসরি না বলে হোয়াট ইজ দ্য স্পেসিমেন যখন বলছে ডিসেক্টেড স্পেসিমেন অফ ব্রেস্ট উইথ নিপল এরিয়াল কমপ্লেক্স। আচ্ছা, এখানে প্যাথোলজিক্যাল ফাইন্ডিং কি কি আছে? Sir, nipple is retracted and multiple tumor-like lesion is observed on the skin, and there is a poda orange is also observed. ভেরি গুড। ঠিক আছে, তাইলে আমরা সাধারণত হচ্ছে ব্রেস্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং, হ্যাঁ, এক্সামিনেশন যখন করি তখন এই ক্লিনিক্যাল ফাইন্ডিং যেগুলো পাই এগুলা কিন্তু এখানে প্রেজেন্ট আছে। এক নাম্বার হচ্ছে there is a lump in the part of breast, ঠিক আছে, আর এটাকে নডিউলও বলা যেতে পারে, কিন্তু বেটার টু সে ইট লাম্প। ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা লাম্পই বলি, থাইরয়েডের ক্ষেত্রে নডিউল বলি। দেন দেয়ার ইজ সাম স্কিন চেঞ্জেস, নিপল রিট্রাকশন। আসলে আপনি যদি বোথ ব্রেস্ট না দেখেন অনেক সময় রিট্রাকশন খুব অবভিয়াস নাও হইতে পারে, কোনো কোনো ছবিতে বোঝা যাইতে পারে, নাও যাইতে পারে। যদি বোঝা যায়, যেমন এখানে দেখেন এই আপার পার্টে কিন্তু একটু রিট্রাকশন আছে, হুম, এই জায়গায় কিন্তু জি একটু স্যার। রিট্রাকশন আছে, হ্যাঁ। তো নিপল রিট্রাকশন ইজ প্রেজেন্ট এন্ড পদা অরেঞ্জ ইজ প্রেজেন্ট। আচ্ছা, এরপরে যেটা কোয়েশ্চন থাকে যে পদা অরেঞ্জটা কি দেখে বুঝলাম? আচ্ছা, পদা অরেঞ্জ হচ্ছে আসলে একটা এপিয়ারেন্স যেটা আমরা যেটা ব্রেস্টের ক্ষেত্রে স্কিন চেঞ্জ যেটা দুইভাবে ডেসক্রাইব করি, একটাকে বলি টেদারিং আর আরেকটা হচ্ছে পদা অরেঞ্জ। টেদারিং মানে হচ্ছে একটা ফিক্সিটি থাকবে, সুপার লিগামেন্ট যখন আপনার যে টিউমারটার সাথে যখন ফিক্স হয়ে যাবে তখন হচ্ছে গিয়া টেদারিং থাকে। টেদারিং কি জিনিস? আপনি হচ্ছে আহ দেখবেন যে আপনার কাপড়ের অনেক সুতা বের হয়ে থাকে, ঠিক আছে, আপনারা কখনো খেয়াল করেছেন কিনা কাপড়ের অনেক সুতা বের হয়ে যায়, সেই সুতা বের হয়ে থাকা সুতাকে আপনি যখন টানেন কাপড় ভাঁজ ভাঁজ হয়ে যায়, এটাকে বলে টেদারিং। আর পদা অরেঞ্জ হচ্ছে অরেঞ্জের যে, ঠিক আছে, হ্যাঁ, অরেঞ্জের যে বা কমলার যে বাকলে যেরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, আরো যখন ফিক্সিটি হবে শুধুমাত্র টেদারিং না, তার সাথে হচ্ছে পার্ট অফ দ্য স্কিন যখন ফিক্সিট আসবে, ঠিক আছে, তখন এইরকম পদা অরেঞ্জ বা কমলার বাকলের মতো, কমলার খোসার মতো এরকম অ্যাপিয়ারেন্স দিতে পারে। এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন, এটার উচ্চারণ কিন্তু পদা অরেঞ্জ, কিন্তু মানে প্রোনাউন্সিয়েশন পিউদা অরেঞ্জ না। আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিনিকের স্পেলিং হয়তো ওইরকম, কিন্তু প্রোনাউন্সিয়েশন হচ্ছে পদা অরেঞ্জ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি কি আছে, কি কি পাইতে পারি আমরা? স্যার পেশেন্ট আমাদের কাছে সিমটম, ভেরি গুড, বলেন। স্যার ব্রেস্ট লাম্প নিয়ে আসতে পারে, নিপল ডিসচার্জ নিয়ে আসতে পারে, এক্সিলাতে লাম্প নিয়ে আসতে পারে, ব্রেস্ট পেইন নিয়ে আসতে পারে, বা স্কিন চেঞ্জ নিয়েও আসতে পারে। ভেরি গুড, ঠিক আছে। তাইলে দেখেন এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে রিলেটেড টু ব্রেস্ট, রিলেটেড টু নিপল আর রিলেটেড টু এক্সিলা। এখন রিলেটেড টু ব্রেস্ট এক নাম্বার জিনিস হচ্ছে যে তার একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসতে পারে আর কিছু স্কিন চেঞ্জ নিয়ে আসতে পারে। স্কিন চেঞ্জ কি হইতে পারে? ওই যে টেদারিং আর পদা অরেঞ্জ। রিলেটেড টু নিপল দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে রিট্রাকশন অফ দ্য নিপল, পেশেন্ট বলতে পারে যে আমার নিপলের শেপ চেঞ্জ হয়ে গেছে, এটা বলতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে দেয়ার মে বি পসিবিলিটি অফ নিপল ডিসচার্জ, হ্যাঁ, হেমোরেজিক নিপল ডিসচার্জ থাকতে পারে। দেখেন হেমোরেজিক নিপল ডিসচার্জের অনেকগুলা কজ আছে, হ্যাঁ, যদি একটা 30 ইয়ার্স এর পেশেন্ট হেমোরেজিক নিপল ডিসচার্জ নিয়ে আসে, সেটাকে আমরা কিন্তু প্রথমেই মেলিগনেন্সি চিন্তা করব না, আমরা অ্যাসেস করব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বিনাইন কজেই হয়, ডার্ক অ্যাক্টেশিয়া এবং আদার কজে হয়। কিন্তু যদি এরকম লাম্প নিয়ে আসে, তার সাথে যদি নিপল ডিসচার্জ থাকে, হেমোরেজিক ডিসচার্জ থাকে, তখন কিন্তু আমাদের সাসপিশনে যেতে হবে যে ইট মে বি এ পসিবিলিটি অফ malignancy. There may be possibility of malignancy. আচ্ছা, আর এক্সিলা, তাইলে রিলেটেড টু ব্রেস্ট, রিলেটেড টু নিপল আর হচ্ছে রিলেটেড টু এক্সিলা। এক্সিলা একটা লাম্প নিয়ে আসতে পারে। এই তিন ভাবে যদি মনে রাখেন তাইলে আর পয়েন্টগুলো মিস হবে না। আচ্ছা, এরপরে যদি জিজ্ঞেস করে যে আপনাদের আরেকটা জিনিস আসতে পারে যে স্যার মেলিগন্যান্সিতে কি স্যার পেইন থাকতে পারে? মেলিগনেন্সিতে পেইন থাকে, তবে ব্রেস্টের মেলিগনেন্সির ক্ষেত্রে কিন্তু রেয়ারলি পেশেন্ট প্রেজেন্ট উইথ মাস্টালজিয়া।
বেশিরভাগ পেশেন্টই ইনফ্ল্যামেটরি কার্সিনোমা হলে তো হতে পারে স্যার। ইনফ্লামেটরি কার্সিনোমা হইলে হতে পারে। ভেরি গুড। ইনফ্লামেটরি কার্সিনোমায় পেশেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু রেয়ারলি। পেশেন্ট এমনও হইতে পারে যে একটা ফাঙ্গেটিক গ্রোথ নিয়েও প্রেজেন্ট করতে পারে, কিন্তু সেইটা হচ্ছে ভেরি রেয়ারলি। পেশেন্ট সাধারণত আগে লাম্প ফিল করে, তার লাম্পটাই ফিল করে আগে, আর পরে যদি নিপল চেঞ্জ থাকে সেটা সে মানে দেখে এবং সেটা মার্ক করে, নোটিশ করে। ওকে, ইমেজিং এ যদি যাই তাহলে আমরা কি কি সরি ইনভেস্টিগেশনে যদি যাই আমরা কি কি করতে পারি? স্যার প্রথম স্যার হচ্ছে ইমেজিং করতে পারি স্যার, মেমোগ্রাফি করতে পারি অথবা আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে পারি। ভেরি আর গুড। তারপর হচ্ছে এইজের উপর ডিপেন্ড করে, আর ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে অ্যাসেসমেন্ট যেটা আছে, আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করলাম, ইমেজিং করলাম, আর আপনি এখানে ফাইন নিডল অ্যাসপিরেশনের কথা অর্থাৎ প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট করলাম। এই তিনটাকে একসাথে কি বলা হয়? একটা টার্ম আছে কিন্তু, কি বলা হয়? Triple assessment. ভেরি গুড, ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্ট হচ্ছে কনসিস্ট অফ ক্লিনিক্যাল ফিচার, তাই তো? ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন হচ্ছে ইমেজিং, এখানে কিন্তু আমরা ওই রেডিওলজি বলবো না, ইমেজিং, আর থার্ড হচ্ছে গিয়ে প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য টিস্যু। আচ্ছা, এই ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার হিস্ট্রি এবং হচ্ছে গিয়ে আপনি এক্সামিনেশন ফাইন্ডিং দুইটাই আপনি বলতে পারেন। তবে এক্সামিনেশন ফাইন্ডিংটা এখানে যেহেতু অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন ফাইন্ডিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হচ্ছে ইমেজিং। ইমেজিং কি কি অনুপম অলরেডি বলেছে যে আমরা মেমোগ্রাম করতে পারি আর আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। কখন মেমোগ্রাম করি, কখন আল্ট্রাসোনোগ্রাম করি? স্যার পেশেন্টের এইজ যদি স্যার নরমালি 40 আগে হয়, মানে 40 কম হয়, আর ব্রেস্ট যদি বাল্কি না হয়, তাহলে সেক্ষেত্রে স্যার আমরা মেমোগ্রাম করতে পারি। আচ্ছা, এইখানে কি এইজটা খুব ইম্পর্টেন্ট? এইজের উপর বেস করে করা নাকি অন্য ওই যে পরের যেটা বললেন যে বাল্কি কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট করে? ওইটাই স্যার, বাল্কিনেসটাই বেশি ইম্পর্টেন্স। অ্যাকচুয়ালি ডেনসিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে ব্রেস্ট যদি মোর ডেন্স হয় তাইলে এইটা ওই যে মেমোগ্রামের যে এক্স-রে যে আমরা দেই সেটা পেনিট্রেট করতে পারে না, বা ইমেজিংটা হচ্ছে একুরেট হয় না। সুতরাং আমরা হচ্ছে যদি মোর ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আল্ট্রাসাউন্ড। ইউজুয়ালি হচ্ছে কি আফটার 35 or 40 ব্রেস্টের ডেন্সিটি কমে যায়, তখন আমরা হচ্ছে মেমোগ্রাম করি। এইজের এই ইয়ের কারণে, ডেন্সিটি চেঞ্জের কারণে অনেক দেশে হচ্ছে ব্রেস্টের যে স্ক্রিনিং এ কিন্তু মেমোগ্রাম এড করে দেওয়া হয়েছে যে আফটার 35 স্ক্রিনিং শুরু হবে এবং সেটা মেমোগ্রামের মাধ্যমে হবে। কিন্তু যদি ইয়াঙ্গার এজে আসে, আমাদের মনে রাখতে হবে ব্রেস্ট ডেন্সিটি বেশি থাকে, তখন আমরা আল্ট্রাসাউন্ড করব। আচ্ছা, আল্ট্রাসাউন্ড কি কোন কোন ইয়েতে করব, কোন কোন রিজনে করব? স্যার 7টা আল্ট্রাসাউন্ড ব্রেস্ট কোয়ান্টিটি করব, আর এক্সিলাতে আর করব। কিছু করব? ভেরি গুড। আল্ট্রাসাউন্ড যদি করি আমরা বোথ ব্রেস্ট করব এন্ড বোথ এক্সিলা করব, ঠিক আছে? আচ্ছা, আর মেমোগ্রামও কিন্তু এইরকম বোথ ব্রেস্ট করা লাগবে আপনার। তাইলে এই দুই ইমেজিং গেল। এরপরে আসেন প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য টিস্যু। এইখানে আমরা কি প্রিফারেবল কি? প্রিফারেবল ইনভেস্টিগেশন কি? পালপেবল লাম যখন স্যার আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করতে পারি, আর ট্রু কাট বায়োপসি করা যেতে পারে। So discharge for cytology তো করতে পারি। হ্যাঁ, সেটা আমরা করতে পারি, কিন্তু এই যে ব্রেস্টের যে ডিসচার্জ থাকে সেখানে হচ্ছে গিয়ে ডিসচার্জের অ্যামাউন্টও কম থাকে এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে মেলিগন্যান্ট সেল পাওয়া ডিফিকাল্ট। এক্সফোলিয়েটিভ সাইটোলজি। হ্যাঁ, এক্সফোলিয়েটিভ সাইটোলজি করতে পারি, কিন্তু সেটা পাওয়াটা ডিফিকাল্ট। ইউজুয়ালি আমরা এটা করি না। কি করি? কোর কাট বায়োপসি করি, ঠিক আছে, বা কোর বায়োপসি, ঠিক আছে, ট্রু কাটও বলা হয় এটাকে। এটা হচ্ছে প্রিফারেবল। প্রিফারেবল কেন? দেখেন, এটা হচ্ছে বায়োপসি, সরাসরি টিস্যু নেওয়া হবে। আর এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিতে কিন্তু ইউজুয়ালি ভেরি লেস টিস্যু, আমরা সেলুলার যে চেঞ্জ গুলা সেগুলা দেখতে পারবো, কিন্তু টিস্যুর যে চেঞ্জ, ঠিক আছে, সেটা অনেক সময় দেখা নাও যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে কোর বায়োপসির ক্ষেত্রে আমরা তার রিসেপ্টর স্ট্যাটাস গুলো দেখতে পারি। মোর টিস্যু থাকে, রিসেপ্টর স্ট্যাটাস দেখাটা ইজিয়ার হয়। আর ফাইন নিডল
রেসপিরেশন সাইটোলজির ক্ষেত্রে রিসেপ্টর স্ট্যাটাস দেখাটা ডিফিকাল্ট, কারণ আমরা কিছু সেল নিয়ে আসছি, ঠিক আছে? এই সেল থেকে হচ্ছে রিসেপ্টর স্ট্যাটাস দেখা ডিফিকাল্ট। রিসেপ্টর স্ট্যাটাস দেখা কেন ইম্পর্টেন্ট? স্যার ট্রিটমেন্ট পারপাসে। কি কি রিসেপ্টর স্ট্যাটাস দেখি? স্যার ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, ERPR এন্ড HER2 রিসেপ্টর। HER2 রিসেপ্টর, ঠিক আছে? তাইলে দেখেন ট্রিপল অ্যাসেসমেন্টে আমরা আবার রিপিট করি কথাগুলা, আপনাদের কাছে হয়তো একটু এলোমেলো লাগতেছে, এই কারণে আবার একটু গুছিয়ে বলি। প্রথমে হচ্ছে কি আমরা ক্লিনিক্যাল ইভালুয়েশন করব, অ্যাসেসমেন্ট করব। দেন হচ্ছে ইমেজিং। এখন ইমেজিং ডিপেন্ড করবে তার ব্রেস্টের ডেনসিটির উপর, ঠিক আছে? ইউজুয়ালি আমরা আফটার 35 করি মেমোগ্রাম, আর বিফোর 35 ইয়াঙ্গার এজে আমরা করি আল্ট্রাসোনোগ্রাম অফ ব্রেস্ট। থার্ড, আমরা প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য টিস্যু করব। প্রিফারেবল ইজ কোর বায়োপসি। আচ্ছা, এই তাইলে তিনটা গেল। কোর বায়োপসি যদি করি তাইলে আমরা কি দেখি? এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা তার যে মেলিগনেন্সিটা কনফার্ম করি। সেকেন্ড হচ্ছে এটাকে গ্রেডিং করি, ঠিক আছে? হাই গ্রেড অর লো গ্রেড, ঠিক আছে? লো, মডারেট, হাই এভাবে কিন্তু গ্রেড 1 2 3 4 এভাবে ভাগ করা আছে, আমরা গ্রেডিং করতে পারি। থার্ড হচ্ছে আমরা এখানে রিসেপ্টর স্ট্যাটাস দেখি। এই তো। আর আদার ইনভেস্টিগেশন যদি করা, অনেক ইনভেস্টিগেশন করা যেতে পারে, ইভেন এমআরআই ক্যান বি ডান, কিন্তু ইউজুয়ালি এই যেগুলা বললাম এগুলার ভিতর আপনারা থাকবেন। টেস্টের ইনভেস্টিগেশন যদি আসে তাইলে এইগুলার ভিতর থাকবেন। এরপরে আপনি কনফার্ম করলেন, ক্লিনিক্যালি লাম্প পাইলেন, ব্রেস্টে চেঞ্জ পাইলেন, কনফার্ম করলেন সেটা ইমেজিং এর মাধ্যমে এবং এফএনএসির মাধ্যমে বা কোর বায়োপসির মাধ্যমে। এখন আপনি কি করবেন? ট্রিটমেন্ট, তাই তো? সেই ট্রিটমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? স্যার রিসেপ্টর স্ট্যাটাস আর মেটাস্ট্যাটিস আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাইলে এখানে আমরা ওইভাবে না বলে আমরা বলবো যে স্টেজিং এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মেটাস্টেসিস আছে কিনা সেটা তো আমরা আসলে, মেটাস্টেসিস থাকতে পারে, এক্সিলার থাকতে পারে, ডিস্টাল মেটাস্টেসিস থাকতে পারে, তাই তো? এই জিনিসটাকে আমরা তাইলে কিভাবে বলি? যে স্টেজিং এর উপর। এখন ব্রেস্টের স্টেজিং কি কি আছে? একটা হচ্ছে যে আপনার এই যে ক্লিনিক্যাল স্টেজিং যেটা আমরা বলি, ম্যানচেস্টার স্টেজিং আছে, আর আরেকটা স্টেজিং হচ্ছে টিএনএম স্টেজিং, টিউমার নোড মেটাস্টেসিস, তাই না? টিএনএম স্টেজিং। তো আমরা এই দুই ভাবে দেখতে পারি। এখন টিএনএম স্টেজিংটা বেরি ল্যাবে দেয়া নাই, এটা প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অফ সার্জারিতে দেয়া আছে। আপনাদের কাছে যদি বইটা থাকে দেখে নিবেন, এমনকি আপনারা যদি গুগলে সার্চ দেন টিএনএম স্টেজিংটা দেখবেন। আর ম্যানচেস্টার স্টেজিংটা ইজিয়ার, ঠিক আছে? স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 করা, দুটাকে কিন্তু আবার করেসপন্ড করা যায়। এত জটিলতার দরকার নেই, শুধু মনে রাখেন যে টিউমারের সাইজ, তার লিম্ফ নোড স্ট্যাটাস এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস, এই জিনিসগুলোর উপর ভাগ করে স্টেজগুলো করা হয়েছে। কোনটা শুধুমাত্র টিউমার যদি হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটারের ছোট থাকে, 2 থেকে 5 পর্যন্ত থাকে, মোর দেন 5 থাকে, এইভাবে টি স্টেজিং করা হয়েছে। T1, T2, T3, T4 এইভাবে ভাগ করা হয়েছে। আর নোড হচ্ছে গিয়ে আপনার ইউনিল্যাটারাল থাকতে পারে, কন্ট্রাল্যাটারাল মানে আহ ইপসিল্যাটারাল থাকতে পারে, কন্ট্রাল্যাটারাল থাকতে পারে, আর ওই সুপ্রাক্লেভিকুলার থাকতে পারে। এইভাবে ভাগ করা হয়েছে। মেটাস্টেসিস তো প্রেজেন্ট, ঠিক আছে, অর অ্যাবসেন্ট, এইভাবে ভাগ করা হয়েছে। এটা একবার দেখে নিতে পারেন। আপনাদের যদি লং কেস থাকে, অনেক সময় আছে টিএনএম স্টেজিংটা আপনাদের হয়তো বলা লাগতে পারে। স্যার সুতরাং জি বলেন। স্যার লামলির যে স্টেজিংটা দেওয়া আছে স্যার ওইটা তো মানে এই যে এটা স্টেজ 1 2 3 4 এইভাবেই দেওয়া আছে, কিন্তু এটা ম্যানচেস্টার ওইটা লেখা নাই। হ্যাঁ, ওইটা ম্যানচেস্টার স্টেজিং, ঠিক জি আছে? স্যার। বা অনেক সময় এটাকে ক্লিনিক্যাল স্টেজিং ও বলে। আর প্রিন্সিপাল অন প্র্যাকটিস অফ সার্জারি, ঠিক আছে, গার্ডেনের বই যেটা, জেমস গার্ডেন স্যার। জেমস গার্ডেনের বই যেটা, ওই বইতে আপনার হচ্ছে এই টিএনএম স্টেজিংটা দেওয়া আছে। আচ্ছা, এটা এমন না যে আপনাদের অনেকগুলো বই খুঁজতে হবে, আপনারা জাস্ট গুগলে যদি সার্চ দেন টিএনএম স্টেজিং অফ ব্রেস্ট, কার্সিনোমা ব্রেস্ট, তাইলে এটা পাবেন, ঠিক আছে? এটা খুবই অ্যাভেলেবল জিনিস, জাস্ট একটু দেখে নিন, কারণ আপনাদের যদি লং কেস থাকে তাইলে কিন্তু কার্সিনোমা ব্রেস্ট আপনার ডায়াগনোসিস থাকবে কার্সিনোমা ব্রেস্ট, তার সাথে কিন্তু স্টেজ কত এটা বলতে হবে। এখন কেউ যদি ডিফিকাল্ট মনে করেন যে না টিএনএমটা বলার ডিফিকাল্ট, অন্ততপক্ষে ম্যানচেস্টার স্টেজিংটা দেখে নেবেন।
আচ্ছা, তাইলে ডিফারেন্ট ট্রিটমেন্ট ডিপেন্ড করে হচ্ছে আমাদের স্টেজের উপর, তাই তো? আর আর স্টেজ স্টেজ কিন্তু ডিসাইড করে যে এটা রিকার করতে পারে কিনা। ফর এন এক্সাম্পল, এক্সিলারি লিম্ফ নোড আছে এবং সেইখানে মেটাস্টেসিস আছে, ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে, সেটা কিন্তু মোর চান্স টু রিকার। এটা হাই গ্রেড টিউমার, মোর চান্স টু রিকার। ভাস্কুলার ইনভেশন আছে, মোর চান্স টু রিকার। এই জিনিসগুলা আমাদের ডিসাইড করে আমরা কি কোন ট্রিটমেন্টের দিকে যাব। আচ্ছা, অস্পিতে এত ডিটেইলস বলার অত সুযোগ নাই, কিন্তু আপনাদের মডালিটিস অফ ট্রিটমেন্ট আসতে পারে। ঠিক আছে, মডালিটিস অফ ট্রিটমেন্ট একজন বলতে পারবেন কি কি ট্রিটমেন্ট আমাদের অপশন আছে? সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, মনোক্লোনাল অ্যান্টিবডি এগুলো আছে। ভেরি গুড। তাইলে প্রথমে হচ্ছে আমরা সার্জারি করতে পারি, দেন হচ্ছে কেমোথেরাপি দিতে পারি। এই দুইটা কিন্তু মোটামুটি ইউনিভার্সাল, আমরা যে কোনো স্টেজেই আমরা এই দুইটা দেই। আচ্ছা, থার্ড হচ্ছে গিয়ে হরমোন থেরাপি। হরমোন থেরাপি কখন দিব? যদি এম আই অডিবল? স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন অডিবল? জি স্যার। ওকে, তাইলে আমরা বললাম যে সার্জারি এবং কেমোথেরাপি, দেন হচ্ছে হরমোন থেরাপি। হরমোন থেরাপিতে আমরা ইআরপিআর যদি পজিটিভ থাকে তাহলে ইউজুয়ালি, বিশেষ করে স্পেশালি কারণ আমরা ইস্ট্রোজেন রিসেপ্টরটাকেই কিন্তু টার্গেট করি, তখন হচ্ছে কি আমরা হরমোন থেরাপি দিই। এখন এই হরমোন থেরাপিটার ক্ষেত্রে একটু চেঞ্জ হয় এই যে এর উপরে, যদি প্রিমেনোপজাল হয়, ঠিক আছে, তাই প্রিমেনোপজাল যদি হয় তখন আমরা সাধারণত এক ধরনের ড্রাগ দেই, আর পোস্ট মেনোপজাল হইলে এক ধরনের ড্রাগ দেই। কেন? প্রিমেনোপজাল পেশেন্টের হচ্ছে মেইনলি ইস্ট্রোজেন হরমোন সিক্রেট হয় ওভারি থেকে, তাই তো? আর পোস্ট মেনোপজালের ক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেন সিক্রেশন হয়। কোথা থেকে হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হয়, ঠিক আছে। কিন্তু এই ইস্ট্রোজেনটা মানে প্রডিউস হয় বা কনভার্ট হয় হচ্ছে গিয়ে এডিপোজ টিস্যু থেকে। সুতরাং আমরা ওই এডিপোজ টিস্যুকে টার্গেট করে আমরা ইউজুয়ালি তাকে কি দেই? হরমোন থেরাপি দেই। আর লাস্টলি কি থাকলো? দুইটা থেরাপি, একটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি ইউজুয়ালি দেওয়া হয় যে অ্যাডভান্স কার্সিনোমা ব্রেস্টে। সেই ম্যানচেস্টারে যদি আমরা যাই তাইলে ইউজুয়ালি 3 or 4 এ আমরা রেডিওথেরাপি দেই। আচ্ছা, রেডিওথেরাপি দুই রকম ভাবে দেওয়া যেতে পারে। হোল মানে ব্রেস্টে দেওয়া যেতে পারে, ব্রেস্ট রিজনে, আর এক্সিলা সহ দেওয়া যেতে পারে। ঠিক আছে, যে ব্রেস্ট রিজন উইথ এক্সিলা, এই তো। আর সবশেষে থাকলো মনোক্লোনাল অ্যান্টিবডি বা ইমিউনোথেরাপি। ঠিক আছে, এই যে HER2 রিসেপ্টর যদি পজিটিভ থাকে তখন এই ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে। তাইলে আমি আবার রিপিট করি, এক নাম্বার হচ্ছে সার্জারি। ঠিক আছে, আপনারা মনে রাখেন সার্জারিতে অনেক অপশন থাকুক, সিম্পল মাস্টেক্টমিটা আপনারা মনে রাখেন। সেকেন্ড হচ্ছে গিয়ে কেমোথেরাপি। থার্ড হচ্ছে গিয়ে আমরা দিতে পারি হরমোন থেরাপি। 4 হচ্ছে রেডিওথেরাপি, 5 হচ্ছে ইমিউনোথেরাপি। এইগুলা হচ্ছে মডালিটিস অফ ট্রিটমেন্ট অফ ব্রেস্ট। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর দুইটা স্লাইড একটু দেখার জন্য আপনারা দেখেন, কারণ অনেক সময় আছে এই জিনিসগুলো যেহেতু প্রসিডিউর চোখে থাকে না। এই দেখেন, এইখানে হচ্ছে ওই যে কোর বায়োপসি নেওয়া হচ্ছে, ঠিক আছে, এইখানে নিডিলটা দেখেন, এটা কিন্তু বেশ বড় নিডিল। ঠিক আছে, সাধারণত 14 or 16 গেজ নিডল দিয়ে নেওয়া হয়, এরকম একটা গান থাকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা হচ্ছে যে বায়োপসি গান বলা হয়। এইখান থেকে যে টিস্যু নেওয়া হয়েছে, এইখানে দেখেন নিচে কিন্তু এই টিস্যুটা রিমুভ করা হচ্ছে একটা সিরিঞ্জের নিডল দিয়ে। এই এই নিডল থেকে, বায়োপসি নিডল থেকে টিস্যুটা রিমুভ করা হচ্ছে, নট সেল, দিস ইজ টিস্যু। ঠিক আছে, একটা টেস্ট টিউবে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে কোর বায়োপসি। আর এখানের যে প্রোবটা দেখছেন সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম প্রোব, আল্ট্রাসোনোগ্রাইডেড কোর বায়োপসি করা হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারবো যে তার যে লেশন যেটা আছে সেটার ডেপথ কতটুকু। ঠিক আছে, ডেপথ এন্ড এক্সটেনশন বোঝা যাবে, সেটা থেকে আমরা এই গাইডেড বায়োপসি করব। নিডল যখন ঢুকানো হবে তখন কিন্তু আল্ট্রাসোনোগ্রামে সেটা বোঝা যায় যে নিডলটা কোথায় আছে, নিডলের টিপটা কোথায় আছে। এই টিপটা যখন হচ্ছে টিস্যুর ভিতরে যাবে তখন শুট করা হয় বা লক করা হয়,
এবং এই টিস্যুটা কেটে আসে, এইটুকু অংশ টিস্যু কেটে আসে। আর এটা হচ্ছে মেমোগ্রামের ছবি। দেখেন মেমোগ্রামের ক্ষেত্রে টিমটা কিন্তু নিচে আছে আর ব্রেস্ট টিস্যুটাকে প্রেস করে রাখা হয়, একটা প্রেসার দিয়ে প্রেস করে আপনার এই রেখে তারপরে হচ্ছে রেখে ফেলা হয়। এটা দেখার কারণ হইলো যে এই জিনিস যে নরমাল যে এক্স রে আমাদের অনেক সময় মনে হইতে পারে চেস্ট এক্স রে তো আমরা ব্রেস্টের ইয়ে দেখি না, ব্রেস্টের মেমোগ্রাম কিন্তু অন্য অ্যাঙ্গেলে নেওয়া হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস জাস্ট হচ্ছে আপনাদের দেখার জন্য দেখে রাখেন, যে কখনো যদি কেউ জিজ্ঞেস করে বা কখনো যদি আপনাদের মাথায় প্রশ্ন আসে তাইলে এইটার জন্য ফুড ফর থট। এটা হচ্ছে মেমোগ্রামের ছবি। মেমোগ্রামের প্রোটোকলটা হচ্ছে এরকম যে ব্রেস্ট টিস্যুকে কম্প্রেস করে তারপর হচ্ছে ইমেজিংটা নেওয়া হয়। আর এটা হচ্ছে কোর বায়োপসি। ঠিক আছে, এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এটাকে আজকে রাতে একবার রিকল করেন। হ্যাঁ, দেখেন আমরা যখন বলছি তখন কিন্তু টানা বলে গেছি, তো এখন আপনি রিকল করার চেষ্টা করেন। যে জিনিস মনে ভুলে যাবেন সেই জিনিস দরকার হলে প্রশ্ন আপনি গ্রুপে লিখে দেন, কেউ না কেউ আনসার দিবে। কেউ আনসার যদি দিতে না পারে আমরা আনসার দিব। ঠিক আছে, আপনাদের যে গ্রুপটা আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়া দেন, অন্য কেউ আনসার করুক। হ্যাঁ, সবাই যে সব প্রশ্নের উত্তর মনে রাখতে পারবে এইটা না। লং সেশন হয়েছে, 7:30 থেকে প্রায় 10:30টার মতো বাজে, অনেক জিনিস ভুলে যাবেন, কিন্তু এই জিনিসগুলো পরীক্ষায় আসবে। আজকে যে স্পেসিমেনের ছবিগুলা দেখছেন এগুলা জাস্ট আপনাদের অসপি ব্যাংক থেকে নেওয়া, লাস্টের দুইটা ছবি ছাড়া বাকি সবগুলা ছবি কিন্তু আপনাদের অসপি ব্যাংকে আছে। সুতরাং ধরেই নেন যে এটা পরীক্ষায় আসবে, এটাকে ওইভাবে অ্যাসেস করেন। ঠিক আছে, ভালো থাকেন। কারো প্রশ্ন থাকলে আপনারা পরেও যদি কখনো মাথায় প্রশ্ন আসে প্রশ্নগুলো আপনারা আমাকে দিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের পরের ক্লাসে উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।